সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি, ফলাফল যাই হোক মেনে নেওয়া হবে বললেন তারেক রহমান। যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে, আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। আগামী বছরে জাতীয় নির্বাচনের আভাস শিক্ষা উপদেষ্টার, ক্ষমতায় আসবে রাজনৈতিক সরকার। ভারতীয় আগ্রাসন বন্ধে ঐক্যের আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতির দাবি। এবং 2টি বাস ও 5টি স্টেশন দিয়ে পরীক্ষামূলক যাত্রা বিআরটি প্রকল্পের, পুরোদমে চালু আগামী জুনে। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং এর ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে স্বৈরতন্ত্র নির্মূল হবে। জবাবদিহিতা ছিল না বলেই এতদিন বিপুল টাকা পাচার হয়েছে। নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলার পরামর্শ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কেউ ভুল করলে ক্ষেত্র বিশেষে কঠোর হবে বিএনপি। কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের 5টি জেলায় কর্মীরা অংশ নেন। বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই, আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই। তন্ময়, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে দেশে স্থিতিশীলতা আসবে, এমনটা দাবি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, এখনো সংগ্রাম শেষ হয়নি। এছাড়া সকালে জাতীয় বার্নে যারা আহত হয়েছেন, আহতদের দেখতে গিয়ে বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীদের যারা রক্ষার চেষ্টা করবে তারা স্বাধীনতা বিরোধী। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো সেখানেই বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার, আহত ও গুলিবিদ্ধ অনেকে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। আমরা বিএনপি পরিবার নামক সংগঠনের উদ্যোগে শনিবার তাদের দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের দেখতে এসে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পলাতক স্বৈরাচার রক্ষায় ভারতসহ যারা মায়াকান্না করছে তাদেরও সমালোচনা করেন তিনি। আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকে, এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন, তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী, তারাও বাংলাদেশের জনগণের বিরোধী।
এদিকে ভারতের সম্প্রতি ঘটনার সূত্র ধরে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে ভারত। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে, এই ঘৃণ্য চেষ্টাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। অপরদিকে আগরতলায় হাইকমিশনের হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি, আগামী দিনে লড়াই আরও কঠিন বলে মন্তব্য করেন তিনি। তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার, তাদের যে আজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে, এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার। জাতীয় প্রেস ক্লাবে পৃথক আরেকটি আলোচনা সভায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ। বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে দেশে স্থিতিশীলতা আসবে। সংস্কার আপনারা শুরু করেন, যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্য সেই উছিলা দিয়ে, সংস্কারের উছিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে ভারতীয় রাজনৈতিক ও গণমাধ্যমের অপতথ্য প্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বিএনপি নেতাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর গুলশানে বিআইডিএস আয়োজিত 3 দিনের সম্মেলনে তিনি একথা জানান। এদিকে মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক। আর জানাচ্ছেন তানজিলা খান মিম। আমরা করতে পারি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট দেশে চলমান নানা সংস্কারের মধ্যে নির্বাচন প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। এবার পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জানালেন, আগামী বছরে রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। যদিও এ বক্তব্যকে একান্ত ব্যক্তিগত বলেও মনে করেন তিনি। খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত 3 দিনব্যাপী এবিসিডি সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও পরিষ্কার জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, জাতিসংঘের মূল্যায়নে 2 বার উৎরানোর পর আর এলডিসিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের। এলডিসি থেকে বেরিয়ে আসার এ সময় বিগত সরকারের আমলে নেওয়া বেশ কিছু প্রকল্প নিয়ে সমালোচনা করে ক্রমবর্ধমান আয় ও ভোগ বৈষম্যের কথা তুলে ধরেন উপদেষ্টা। বলেন, ব্যাংকগুলোকে ব্যবহার করে মানুষের টাকা বিদেশে পাচার করা হয়েছে। সম্পদ স্বল্পতায় মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ চ্যালেঞ্জিং হবে বলেও আশঙ্কা করেন তিনি। বেসিক্যালি একটা দেশের সাথে নাই, এখনো আছে সাফটা আছে, এগুলো তো কোনো কাজের কিছু না। বিমস্টেক এগুলোর কথা বলা হয়, কাজে আমরা তো শুরুই করিনি এসব জিনিস। ইন্টারন্যাশনালি ইন্টিগ্রেটেড না হলে তো উপরে ওঠার প্রশ্ন ওঠে না। কিন্তু সেটার প্রিরিকুইজিট হলো আওয়ার ইকোনমি হ্যাজ টু বি মোর কম্পিটিটিভ। আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি, যেটাতে আমরা খুব একদমই অনগ্রসর, এটাতে আমাদের অনেক বেশি ভালো হতে হবে। এ সময় উত্তরণের পথে মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন আলোচকরা।
অর্থনৈতিক ও রাজনৈতিক এই আলোচনায় বেক্সিমকো সহ বড় অনেক কোম্পানির ব্যালেন্স শিটের বাইরে অর্থ না থাকা ও ব্যাংকে রাখা সাধারণ মানুষের টাকা লোপাটকে দেশের অর্থনীতির জন্য শঙ্কার কারণ হিসেবে তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যাংকগুলোর এই মানুষের টাকা, এগুলোর জন্য রিসোর্স দরকার। বড় বড় শিল্প, বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই, এদের ওয়েজ দিতে হবে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। শনিবার সকালে রাওয়া ক্লাবে সমাবেশ থেকে এই আহ্বান জানান তারা। পরে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বের করা হয় প্রতিবাদ মিছিল। তানজিলা খান মিমের আরও একটি প্রতিবেদন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে অপপ্রচার বাংলাদেশের সাথে সম্পর্কে তৈরি করেছে টানাপোড়েন। আগরতলায় সহকারী হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের ন্যাক্কারজনক হামলা বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। এরই প্রেক্ষিতে শনিবার মহাখালীর রাওয়া ক্লাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়াজ তোলেন সম্মিলিত কণ্ঠে। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তিগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। পাশাপাশি ভারত যেহেতু ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে, তাই দেশের বিভিন্ন স্থানে তাদের ভিসা সেন্টারগুলো বন্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে। আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মনে করেন সাবেক সেনা কর্মকর্তারা। তাই নত যেন নয়, সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্র নীতি নির্ধারণের দাবি জানান তারা। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোন নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। আমরা কোন ধরনের নতজানু নীতি কোন অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। পরে প্ল্যাকার্ড হাতে রাওয়া ক্লাব থেকে শুরু করে তেজগাঁও এলাকা প্রদক্ষিণ শেষে আবারও ক্লাবে এসে শেষ হয় পদযাত্রাটি। তানজিলা খান মিম, এখন, ঢাকা। জুলাই আগস্টের ৩৬ দিনের ঘটনা ছবিতে ফুটিয়ে তুলেছে ইসলামী ছাত্র শিবির। যেসব দুঃসহ স্মৃতির কথা মনে করিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করার প্রত্যয় জানিয়েছে সংগঠনের নেতাকর্মী ও দর্শনার্থীরা। শিবির সভাপতি জানালেন, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ করতে কাজ করছে তারা। আর জানাচ্ছেন নাজমুস সাকিব। ঘাতক বুলেট কেড়ে নিয়েছিল আবু সাইদের প্রাণ। পুলিশের গাড়ি থেকে ফেলে না দিয়ে চিকিৎসা দেয়া গেলে হয়তো বেঁচে যেত ইয়ামিনের প্রাণ। তারা আজ ছবি হয়ে স্মৃতির পাতায়, স্মরণে বরণে রয়ে গেছে প্রজন্মের অন্তরে। শনিবার জাতীয় জাদুঘরের গ্যালারিতে এসব বীরদের স্মরণ করে ইসলামী ছাত্র শিবির। প্রদর্শনীতে তুলে ধরে পুরো জুলাই আগস্ট মাসের বর্বরতাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া আবির হারিয়েছেন তার বন্ধুকে। এই প্রদর্শনী দেখতে এসে হাতড়িয়ে বেড়ালেন সেই স্মৃতি, যেন আজও মনে পড়ে সহপাঠীকে। আমার সামনেই ২-৩ জনকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে, এরকমও আমি দেখেছি। তো ইটস আ মুভমেন্ট, আমি বলবো না যে এটা মানে গণ অভ্যুত্থান, এটা একটা মুভমেন্ট ছিল। স্কুল কিংবা কলেজ শিক্ষার্থী সেই দুঃসহ দিনগুলো যেন এখনও তাদের স্মৃতিপটে সাক্ষ্য দিচ্ছে। কেউ নিজেই হয়েছেন এই নির্মমতার শিকার, কেউ বা হারিয়েছেন খুব কাছের বন্ধু সহপাঠীদের। শেখ হাসিনার পতনের আন্দোলনের ছবি দেখতে আসছে। খারাপও লাগছে যে এই আন্দোলনের জন্য অনেক ছাত্র তাদের জীবন দিয়েছে, আমরা তাদের জন্য গর্বিত। কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে আমাদের ৩-৪ জনকে শহীদ করা হয়েছে আমাদের সাথে। মুক্তভাবে কথা বলার জন্য যে অধিকার পেয়েছি, এটা অনেক, আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ প্রকাশ করি। বিশ্ববিদ্যালয়ের যখন চত্বরে যখন আসি, তখন দেখা গেছে যে আমাদের সেই বন্ধুগুলো
আমরা আমাদের সাথে নাই। লেখা জন্মভূমি অথবা মৃত্যু এরকম কথাগুলো দেখে যেমন ইন্সপিরেশন পাচ্ছি। জুলাইয়ের শিক্ষা যেন আগামীর বাংলাদেশ ধারণ করতে পারে সেই প্রত্যাশাই ব্যক্ত করলেন গ্যালারিতে আসা দর্শনার্থীরা। জানান ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন তাদের। বাকস্বাধীনতা থেকে মৌলিক অধিকার সবই থাকবে এ যাত্রায়। এমন একটা নির্বাচন ব্যবস্থা দেখতে চাচ্ছি যেখানে সবাই তার যোগ্যতা এবং সমতা অনুসারে অংশগ্রহণ করতে পারবে। ভবিষ্যতে যাতে আর ফ্যাসিবাদী বা কোনো রকম না আসতে পারে সে ধরনের চেষ্টা থাকা উচিত। শিবির সভাপতি জানালেন, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে তারা কাজ করছেন। সন্ত্রাস নয়, শিক্ষাঙ্গনে ফেরাতে চান শান্তি ও শিক্ষার পরিবেশ। এখনো যারা 24-এর গণহত্যাকারী তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায়, তারা কর্মসূচি দেয়, তারা অবস্থান করে, অথবা দেশের বাইরে থেকে তারা 24-এর গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে, অথচ 24-এর হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি। শহীদ আবু সাইদ কিংবা মুগ্ধ ছাড়াও অসংখ্য নাম না জানা মানুষেরা আত্মহত্যা দিয়েছেন কর্তৃত্ববাদী সরকারকে সরানোর জন্য, এবং এই প্রজন্ম বলছে মাতৃভূমি অথবা মৃত্যু। তারা চাচ্ছেন আগামী দিনের যে বাংলাদেশ, সে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ থাকবে না, এক নতুন বাংলাদেশ গড়তে চান এই তরুণ প্রজন্ম। নাজমুস সাকিব, এখন ঢাকা। শম্পা, গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্পের 2টি বাস এবং 5টি স্টেশন দিয়ে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। এবং তন্ময়, 10টি বাস যুক্ত করে 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন বিভাগের জ্যেষ্ঠ সচিব জানিয়েছেন, এরই মধ্যে এর কাজ শেষ হয়েছে 98%। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে সহকর্মী শাহাদাত অফরের, আমরা দেখে আসবো সেটি। এক যুগেরও বেশি সময় ধরে কাজ চলছে বিআরটি প্রকল্পের। একের পর এক সময় দিয়েও শেষ হয়নি কাজ। উল্টো এ প্রকল্প বাস্তবায়নে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় যানবাহনের যাত্রী ও চালকদের। তবে এবার গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত র্যাপিড ট্রানজিট প্রকল্পটি শিগগিরই চালু হচ্ছে। শনিবার দুপুরে বিআরটি প্রকল্প পরিদর্শন শেষে গাজীপুর মহানগরীর শিববাড়ি বিআরটি স্টেশনে এক আলোচনা সভায় এই সিদ্ধান্তর কথা জানানো হয়। 16 ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিআরটি প্রকল্পের উদ্বোধন করা হবে। 16 তারিখ যদি উদ্বোধন হয়, 5টা স্টেশনে চলুক, অন্তত আমরা ট্রায়াল বেসিসেও শিখি। 16 তারিখ থেকে 10টা গাড়ি চলবে। আমরা রুটটা ইতিমধ্যে আমাদের সিনিয়র সচিব স্যার নির্দেশনা দিয়েছেন। জানানো হয়, প্রাথমিকভাবে 2টি এসি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। বহুদিন মানুষের প্রতীক্ষা, এর একটা অবসর হওয়া উচিত। সেই জন্য আমরা আপাতত বিআরটিসির বাস দিয়ে এই রুটটা অপারেশনাল করব। বর্তমানে 98% কাজ শেষ হয়েছে জানিয়ে বক্তারা বলেন, আগামী বছরের জুনে এই প্রকল্প পুরোপুরি চালু করা সম্ভব হবে। রাস্তা অলমোস্ট হয়ে গেছে নিচের অংশ, আর যেগুলো টুকটাক স্টেশনের ত্রুটি আছে সেগুলো পিডি সাহেব 2 জন আছেন এখানে, রোডস এবং বিবিএর, ওনারা যত দ্রুত সম্ভব এটা করতে পারবে। প্রকল্প শুরু হলে যেসব সমস্যা দেখা দেবে সেগুলো ধীরে ধীরে সমাধানের আশ্বাস দেন প্রকল্প পরিচালক। গাজীপুরের মানুষ যেন খুব সহজেই চলে যেতে পারে ঢাকাতে এবং এরপরে আবার ফেরত আসতে পারে গাজীপুরে, সেই জন্যই কিন্তু এই বিআরটি প্রকল্পের চিন্তা। কিন্তু পার হয়ে গেছে অনেকগুলো বছর, বাস্তবায়ন হয়নি এই প্রকল্পের। তবে এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। এবার দেখা মিলবে আদতে গাজীপুরবাসী কতটা সুফল পাচ্ছে। শাহাদাত অফরো, এখন ঢাকা। ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 522 জন, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 562 জন। এবছর ডেঙ্গুতে 95,632 জন আক্রান্ত হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 136 জন এবং উত্তর সিটি কর্পোরেশনে 123 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আর ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে আক্রান্ত হয়েছেন আরও 64 জন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে চট্টগ্রামে 78 জন। গেল বছরগুলোতে শীতে ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে শীত মৌসুমেও উন্নতি হচ্ছে না ডেঙ্গু পরিস্থিতির।
ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষণ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আর কোনোদিন প্রাসঙ্গিক না আর প্রাসঙ্গিক হবে না। আমরা যতদিন পর্যন্ত আছি, আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1 ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছাড় দেওয়া হবে না। জুলাই আগস্টের খুনিরা নতুন গল্প সাজিয়ে নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। সকালে চট্টগ্রামের পিটিআইয়ে গণ অভ্যুত্থানের নিহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। যেই খুনি মানে তার পরিবারের 18 জনের হত্যা নিয়ে 16 বছর ধরে মায়া কান্না করলো, সে যদি এটা মায়া কান্না না করে, সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয়, তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে, তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না। আমরা এখনই দেখি যে আমরা সেই খুনিদের কথা ভুলে যাচ্ছি। সেই খুনিরাই নতুন করে গল্প সাজাচ্ছে, খুনিরা নতুন করে নতুন রূপে ফিরে আসছে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াতে হলে আওয়ামী লীগ সরকারের আমলে যে সংকট তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে তার সমাধান চান ব্যবসায়ীরা। তাই নিজস্ব জ্বালানি সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। আর সরকার বলছে লুটপাটের রাস্তা বন্ধ করে সক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। আরও জানাচ্ছেন মাঝহার মাহবুব। দীর্ঘ প্রক্রিয়া আর বেশি ব্যয়ের অজুহাতে নতুন করে অনুসন্ধান না করে বরং গ্যাস আমদানির ক্ষেত্র তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার, যার ফলে চাহিদার বিপরীতে সরবরাহ কমলেও বেড়েছে খরচ। আমদানিকৃত গ্যাসে চড়া মূল্যে উৎপাদিত বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ চেপেছে জনগণের ওপর। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে সেমিনারে ব্যবসায়ীরা বলেন, বিগত সরকারের আমলে জ্বালানির সংকট দেখিয়ে কম সরবরাহ হলেও বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় নানামুখী সংকটে তারা সমাধানে ফলপ্রসূ আলোচনা চান অন্তর্বর্তী সরকারের সঙ্গে। যারা বেস্ট ইউটিলাইজেশন করছে ওদেরকে রিওয়ার্ড করা উচিত, আর যারা ওয়েস্টেজ করছে ওদেরকে পানিশ করা উচিত। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি একটা এনার্জি সেক্টরের একটা রোড ম্যাপ করে যায়, জাতির জন্য আমার মনে হয় খুব ভালো একটা পদক্ষেপ হবে। মানি লন্ডারিং এর যে বিষয়টি আছে, সেটা যদি আমরা সুনির্দিষ্টভাবে বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমরা যে ডলারে আমদানি করে টাকায় বিক্রি করে আমরা কোনো ধরনের সাস্টেনেবল প্রাইসিং অফার করতে পারবো না। আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, জরুরি অবস্থায় আমদানি করলেও নিজস্ব গ্যাস উত্তোলনের বিকল্প নেই। তবে সক্ষমতা বাড়াতে হবে পেট্রোবাংলার, আর বিদ্যুৎ অপচয় কমাতে হবে শিল্প খাতে। ডলার যদি স্লাইড করতে থাকে, there is nothing that we can do, it's our fate। তখন যেটা করতে হবে, কম ইউজ করতে হবে, কনজারভেশন করতে হবে, এনার্জি এফিশিয়েন্সি ইউজ করতে হবে। এটার থেকে উত্তরণের একটা সর্বোত্তম উপায় হলো নিজস্ব গ্যাস অনুসন্ধান এবং তার উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করা। এনর্মাস পটেনশিয়াল ফর গ্যাস। আমাদের অ্যাকচুয়ালি এনার্জির জন্য বাইরের উপরে বা এরকম হাহাকার করার কোনোই অর্থ হয় না। অপার সম্ভাবনাময় ভোলার গ্যাস বারবার আলোচনা হলেও যুক্ত হয়নি জাতীয় গ্রিডে। তবে এখানকার গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনতে রাজনৈতিক বিবেচনায় দায়িত্ব দেওয়া হয় বিনা টেন্ডারে। ডিসিসিআই এর আলোচনায় বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন, শিগগিরই আবারও ভোলার গ্যাসের টেন্ডার উন্মুক্ত করা হবে। টাকা হাত বদল করার দরকার নাই। আপনি যদি শুধুমাত্র ভালো উদ্যোক্তা হন, আপনার যে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে, তাহলে আপনি বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে ব্যবসা করতে পারবেন। বিগত সরকারের মতো সম্পর্কের ভিত্তিতে নয়, বরং উন্মুক্ত দরপত্রে বিদ্যুৎ জ্বালানির প্রকল্প দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতি সপ্তাহেই ছাড়া হবে দরপত্র। পেট্রোবাংলার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি। আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। সেমিনারে ছাদ ও কৃষিতে সোলার বাস্তবায়নের পাশাপাশি চাহিদা কম থাকলেও ক্যাপাসিটি চার্জ বিফলে না যেতে উৎপাদন ঠিক রেখে বিদ্যুৎ বিক্রিতে পরামর্শ দেন বক্তারা। এগ্রিকালচার থেকে যদি টোটাল ইরিগেশন থেকে যদি সোলারের বেস করে দিই। মাঝহার মাহবুব, এখন, ঢাকা। ব্রেন ড্রেন না করে বিদেশে গিয়ে পড়াশোনা শেষ করে নতুন পরিবেশে এবং নতুন প্রযুক্তি নিয়ে দেশে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন আহমেদ। এই মুহূর্তে যদি কোনো চাকুরি বা কোনো কিছু অর্থ উপার্জন করার কোনো সুযোগ না পাও, তাহলে অন্তত
তোমার নিজের সোসাইটি, তোমার গ্রাম বা তোমার মহল্লা বা তোমার সমাজে, তোমার জায়গায়, কমিউনিটিতে ফিরে গিয়ে অন্তত কিছু কমিউনিটি বেসড কাজ করো। এবারে আন্তর্জাতিক। নানা নাটকীয়তার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল অভিশংসন বিলও ব্যর্থ হলো। ক্ষমতাসীন দলের সাংসদ সদস্যরা পার্লামেন্ট ত্যাগ করায় সংখ্যাগরিষ্ঠ ভোটার না থাকায় বিলটি ভোট আটকে দেন পার্লামেন্টের স্পিকার। 108 জন সংসদ সদস্যের সবাই পার্লামেন্ট ছেড়ে চলে যাওয়ার সময় শুরু হয় হট্টগোল। বিলটি পাশে 2/3 ভোটের প্রয়োজন। সে অনুযায়ী পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে 200 সদস্যেরও কম উপস্থিত থাকায় ভোট গ্রহণ সম্ভব হয়নি। পার্লামেন্টের স্পিকার বলেছেন এক্ষেত্রে ভোট গ্রহণ অবৈধ হবে। তবে আবারও অভিশংসন বিলটি উত্থাপনের দাবি জানান বিরোধীরা। পার্লামেন্টের বাইরে প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। এদিকে অভিশংসন প্রক্রিয়া শুরুর আগে অবশ্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এর আগে মার্শাল ল জারির পর তা তুলে নেন দেশটির প্রেসিডেন্ট। এরই মধ্য দিয়ে চলে এলাম শান্তবাজারের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আগামী বছরে জাতীয় নির্বাচনের আভাস, শিক্ষা উপদেষ্টার ক্ষমতায় আসবে রাজনৈতিক সরকার। সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি, ফলাফল যাই হোক মেনে নেওয়া হবে বললেন তারেক রহমান। যে নির্বাচনে মানুষ নিরাপদে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে, আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। ভারতীয় আগ্রাসন বন্ধে ঐক্যের আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতির দাবি। এবং 2টি বাস ও 5টি স্টেশন দিয়ে পরীক্ষামূলক যাত্রা বিআরটি প্রকল্পের পুরোদমে চালু আগামী জুনে। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।